বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ২৭ জুলাই ২০২৫ রবিবার। এখন হচ্ছে আমরা ১১টা থেকে যে ব্যাচটা শুরু হয় সেই ব্যাচেরই প্র্যাকটিস শেষে আমরা ক্লাস শুরু করলাম। আজকে আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি, কথা বলি। প্রথমে বোঝেন আগে আমরা যে প্রোগ্রামটা আমরা কি শিখতেছি, কম্পিউটার একটা প্রোগ্রাম শিখতেছি। সবাই আমার সাথে কথা বলবেন, কি শিখতেছি? এই প্রোগ্রামটার নাম কি? এই প্রোগ্রামটার নাম হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন বা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস, সরি এমএস ওয়ার্ড না, অফিস অ্যাপ্লিকেশন বা হচ্ছে মাইক্রোসফট অফিস বা হচ্ছে এমএস অফিস বা হচ্ছে ডাটা এন্ট্রি। ক্লিয়ার? বিভিন্ন নাম থাকতে পারে, কেউ কম্পিউটার বেসিক নামে ডাকে, কেউ কম্পিউটার ফান্ডামেন্টাল হিসেবেও ডাকে। যাই হোক না কেন, এটা হচ্ছে এই প্রোগ্রামটার নাম। আর আমরা প্রোগ্রামের কি সংজ্ঞা জানি? প্রোগ্রামের সংজ্ঞাটা একটু শিখি। প্রোগ্রামের সংজ্ঞা এখন বলতে পারেন, স্যার আমি তো একদম বেসিক কম্পিউটার শিখতে আসছি, আপনি আমাকে প্রোগ্রাম শেখাবেন? না, প্রোগ্রাম শেখাবো না আমরা। প্রোগ্রাম ছোট হোক আর বড় হোক, সেটা ব্যক্তিগত প্রোগ্রাম হোক, সব প্রোগ্রামের সংজ্ঞা একই। সহজ হিসাব হচ্ছে বিজনেস, সবই বিজনেস, তাই না? সব বিজনেসই কি বিজনেস, আর সব বিজনেসের সংজ্ঞা একটাই, তাই না? সেটা হোক রেস্টুরেন্ট আর হোক গোল্ডেন, না স্বর্ণের ব্যবসা হোক আর যে রেস্টুরেন্ট ব্যবসা হোক, সংজ্ঞা একটাই, তাই না? তো তেমন প্রোগ্রাম, সেটা হোক মনে করেন সি প্রোগ্রামিং, আর হোক এআই কোনো প্রোগ্রামিং, আর হোক মনে করেন এই অফিস প্রোগ্রামিং, আর হোক বিয়ের প্রোগ্রামিং, হোক বার্থডে প্রোগ্রামিং, সংজ্ঞা একটাই। তাহলে প্রোগ্রামের সংজ্ঞাটা কি দাঁড়ায়? প্রোগ্রামের সংজ্ঞাটা হচ্ছে অনেকগুলো কাজের সমষ্টিকে একসাথে একটা প্রোগ্রাম বলে। ক্লিয়ার? যেমন হচ্ছে বিয়ে মানে তো একটা কাজ না, বিয়ে মানে অনেকগুলো কাজ, ছোট ছোট অনেকগুলো কাজ থাকে, সবগুলো নিয়ে একটা প্রোগ্রাম হয়, তাই না? তেমনি মাইক্রোসফট অফিস বা এমএস অফিস বা অফিস অ্যাপ্লিকেশন একটা প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো সফটওয়্যার আছে, ছোট বড়। একটা সফটওয়্যার এক এক ধরনের কাজ করে, সেই সফটওয়্যারগুলো আমরা শিখব। অনেক কিছু শিখবো, আবার অনেক কিছু ইগনোর করব। কেন ইগনোর করব? কারণ আমরা জানি যে একটা প্রোগ্রামের অনেক কিছু সবাই সব মানে না। যেমন একটা বিয়ের কথা চিন্তা করেন, একটা বিয়ের প্রোগ্রাম, সব বিয়ের প্রোগ্রাম কি একরকম হয়? কিন্তু ম্যান্ডেটরি কিছু বিষয় থাকে, যেমন কনে আর বর থাকতে হবে, হ্যাঁ, কবুল বলতে হবে, হ্যাঁ, এরকম কিছু ম্যান্ডেটরি ব্যাপার থাকে, এগুলা থাকতেই হবে, না থাকলে হবে না। তেমনি এই অফিস যে প্রোগ্রামটা আছে বা অফিস অ্যাপ্লিকেশন যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো সব আমরা শিখব না। যেগুলো ম্যান্ডেটরি না হইলেই না, সেগুলো আমরা শিখব। সেগুলো কি? প্রথম হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, দুই হচ্ছে এমএস এক্সেল বা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখন ওয়ার্ডের বিকল্প আছে, ওয়ার্ডের বিকল্প আমরা কি শিখব? গুগল ডক্স শিখব। দুইটা প্রায় সিমিলারই, একটু কিছু কিছু ভেরিয়েন্ট চেঞ্জ আছে। এরপর এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল, এটারও অল্টারনেট আছে গুগল শিট, এটা আমরা শিখব, একটা অনলাইন একটা অফলাইন। এরপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এমএস পাওয়ার পয়েন্ট, এটারও অল্টারনেট আছে গুগল স্লাইড, সেটাও আমরা দেখব। এরপর হচ্ছে মাইক্রোসফট এক্সেস, এটা বা এমএস এক্সেস নামে ডাকে। এই চারটা মোটামুটি হলেই আমরা মোটামুটি ডাটা এন্ট্রি বা এই প্রোগ্রামটা কমপ্লিট হয়। আরও অনেক কিছু আছে, সেগুলো আমাদের বললাম না, ম্যান্ডেটরি না। তাই প্রথম যেটা আমরা শুরু করব, এটা হচ্ছে কি এমএস ওয়ার্ড দিয়া। তাহলে আমরা যে প্রোগ্রামটা শিখতে আসছি তার নাম কি? হ্যাঁ, এমএস ওয়ার্ড। কেন আমি বললাম কি, এমএস ওয়ার্ড হচ্ছে একটা সফটওয়্যার, আর প্রোগ্রামটার নাম কি? ডাটা এন্ট্রি বা অফিস অ্যাপ্লিকেশন। ভুলে গেলে হবে? আমরা যে প্রোগ্রামটা শিখতেছি সেটা অফিস অ্যাপ্লিকেশন, আর এই অফিস অ্যাপ্লিকেশন, এই প্রোগ্রামের ভিতরে যে অনেকগুলো ছোট ছোট কাজ থাকে বা সফটওয়্যার থাকে, তার মধ্যে হচ্ছে একটা ওয়ার্ড এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। কোন ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সেই সফটওয়্যারটা আমরা কোথায় খুঁজে পাবো? আমরা সামনে থাকতে পারে, এখানে ডেস্কটপে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন, এইসব জায়গায় থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা প্রপারলি, বা এখানে এই স্টার্ট বাটনে ক্লিক করে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু সঠিক ওপেন করার অপশন হচ্ছে, আমি স্টার্ট বাটন থেকে এখানে যে কোনো, আমার কম্পিউটারে যদি কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাহলে এখানে সেটা থাকবেই স্টার্ট বাটনে। কিন্তু এখান থেকে খুঁজে পাওয়াটা একটা কঠিন হয়ে যায়। এখন একদম সহজ পদ্ধতি হচ্ছে, সার্চ বাটন থাকবেই সব কম্পিউটারে। আমি সার্চ বাটনে ক্লিক করলে যেটা চাই সেটা লিখলে আসবেই, সেটা যে কোনো সফটওয়্যার হইতে পারে।
MS ওয়ার্ড, এক্সেল, অ্যাডোবি, এক্সেট্রা গুগল যা চাই। ক্লিয়ার? এই কম্পিউটারে থাকলে সে আসবেই। সার্চ করে আমরা নিয়ে সেটা ওপেন করলাম। এখন যেটা ওপেন করলাম সেটা সফটওয়্যারটার নাম কি? MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। এটা কোন ধরনের সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসে। এটা যে ওয়ার্ড কিভাবে বুঝবো? ওপেন করার সময় লেখা আসছে এবং এখানে ওয়ার্ড লেখা আছে। এরপরে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে এই ওয়ার্ডে আসলে ওয়ার্ড যে এটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, সেখানে কি কি ধরনের ওয়ার্ড প্রসেস করা যায়, হ্যাঁ, তার কিছু এক্সাম্পল বা কিছু একটা ডিফল্ট দিয়ে দিছে যে তোমরা এই সফটওয়্যারটার মাধ্যমে এরকমই কিছু কাজ করতে পারবা। তারই কিছু ক্যাটালগ। চাইলে আমি এই ক্যাটালগ বা ডিফল্ট এই জিনিসগুলো নিয়েও কাজ করতে পারি কাস্টমাইজ করে। আবার চাইলে আমি নতুন করে একটা ব্ল্যাঙ্ক ফাঁকা নিয়েও কাজ করতে পারি। ক্লিয়ার? তো সচরাচর আমরা সবাই ব্ল্যাঙ্ক নিয়েই শুরু করি। হ্যাঁ, তো আমিও ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, চলে আসলো। তাহলে এই যে সফটওয়্যারটা ওপেন হলো, এটা ওয়ার্ড। কিভাবে বুঝবো? এখানে কিন্তু এই ওয়ার্ডের লোগোটা আছে, আর এইখানে উপরে লেখা আছে, দেখছেন? ওয়ার্ড লেখা আছে কি? ডকুমেন্ট 1 ওয়ার্ড। কেন ডকুমেন্ট 1? এখানে আসলে আমাদের যে ফাইল বা ডকুমেন্ট সেটার নাম থাকে। আমরা এখনো এটা সেভ করি নাই দেখা এটা ডকুমেন্ট 1 বা হচ্ছে আমরা সেভ করলে তার নামটা আসবে। এখন সেভ করা নাই দেখে এটা আসছে ডকুমেন্ট 1। ক্লিয়ার? আর আমার হাইপেন দিয়ে আমার সফটওয়্যারের নাম থাকে। তাহলে ওভারঅল এখানে দুইটা নাম থাকে। একটা হচ্ছে আমার ফাইল বা ডকুমেন্টের নাম, ভালো করে বুঝছেন। দুই হচ্ছে আমার সফটওয়্যারের নাম। ক্লিয়ার? এই জন্য এটাকে বলে টাইটেল বার। কি বলে? টাইটেল বার। কারণ নামের ইংলিশ হচ্ছে নেম, আর নেইমের একটা সিনোনিম হচ্ছে কি? টাইটেল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা টাইটেল বার। আমরা একদম প্রফেশনাল ভাবে শিখতেছি, প্রফেশনাল ক্লাস হচ্ছে কিন্তু, ঠিক আছে? ব্যাখ্যা সহকারে জানবো। যদি কখনো জিজ্ঞেস করা হয় এটার নাম কি? টাইটেল বার। কেন টাইটেল বার? তার ব্যাখ্যা আমাদের কাছে আছে। কারণ এখানে হচ্ছে এই সফটওয়্যারের এবং ফাইলের টাইটেল থাকে। ক্লিয়ার? ওকে। এর নিচে এই যে এক একটা নাম আমরা দেখতে পাচ্ছি, ফাইল, হোম, এগুলোকে মেনু বার বা হচ্ছে অপশন অপশন নামেও জানতে পারেন, বাট মেনু বারই প্রফেশনাল। ক্লিয়ার? প্রত্যেকটা একটা মেনু। একটা মেনুতে ক্লিক করলে এই নিচের এই জিনিসগুলো চেঞ্জ হয়। এগুলো এই প্রত্যেকটা ছোট ছোট একটা টুল। কি টুল? একসাথে সবগুলো হচ্ছে টুলস বার। আবার প্রত্যেকটা কিছু কাজের ক্যাটাগরি অনুযায়ী টুলসগুলোকে একটা বক্সে আটকানো। যেমন দেখেন, এটা ক্লিপবোর্ড, মানে এই টুলস বক্সটার নাম কি? ক্লিপবোর্ড। এই টুলস বক্সটার নাম ফন্ট, এই টুলস বক্সটার নাম প্যারাগ্রাফ। ক্লিয়ার? তাহলে টোটালটা হচ্ছে টুলস, একটা সিঙ্গেল হচ্ছে টুল, টোটালটা হচ্ছে টুলস বার। আর আমার কাজের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা বক্সে আটকানো টুলস বক্স। ক্লিয়ার? এটার যদি একটা এক্সাম্পল দিই, আপনারা বড় বড় গ্যারেজে গেলে দেখবেন, ওয়ার্কশপে গেলে বা ওয়্যার হাউসে যদি যান, দেখবেন যে ওরা কাজের ক্যাটাগরি অনুযায়ী আলাদা বক্সে টুলসগুলো সাজাই রাখে। বাইক খোলার জন্য আলাদা টুলস এক জায়গায় থাকে, কারের জন্য একটা, তাই না? তারপরে বিমানের জন্য একটা। এখন বলবেন স্যার, কার, বাইক, বিমান কি এক গ্যারেজে হয়? হ্যাঁ, এরকম অনেক গ্যারেজ আছে। এমন গ্যারেজ আছে ইন্টারন্যাশনাল যেখানে বাইকও তৈরি হয়, কারও তৈরি হয়, বিমানও তৈরি হয়। একটা রেফারেন্স দিলাম, ভিনেল্লি। হ্যাঁ, ভিনেল্লি কোম্পানির বিমান থেকে শুরু করে ওদের সব আছে। তো ওরা এরকম আলাদা আলাদা টুলসকে আলাদা আলাদা, ওইগুলো তো টুলস গাড়ি খোলার জন্য, আর এই টুলসগুলো কি? এই কম্পিউটারে কাজ করার জন্য। ক্লিয়ার? ওকে। এরপর নিচে দেখেন এই যে 1, আবার অনেকগুলো দাগ 2, আবার অনেকগুলো দাগ 3। এটা স্কেল, স্কেলের মতোই দেখা যায়, এটা স্কেল। এটার একটা সিনোনিম আছে রুলার, আমরা এখানে রুলার নামেই দেখবো। কে? ক্লিয়ার? এটা বাম পাশেও আছে, দেখছেন? আপনাদের কম্পিউটারে দেখেন, প্রজেক্টরে হয়তো বা নাও দেখা যেতে পারে। ঠিক আছে? তাহলে রুলার বা স্কেল পেলাম। এরপরে এই যে সাদা একটা দেখতে পাচ্ছেন, এটাকে পেজ বলে। ঠিক আছে? এরপরে নিচে একটা আলাদা কালার দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে পেজ 1 of 1, 0 ওয়ার্ড। দেখছেন? এই টোটাল এই যে ব্লু কালার যেটা দেখা যাচ্ছে, এটা স্ট্যাটাস বার। কি বার? স্ট্যাটাস বার। কেন এটা স্ট্যাটাস বার? ফেসবুক আছে সবার, ফেসবুকে ছবি ছাড়েন, ছবির সাথে নিচে যদি কোনো লেখা দেন, সেটাকেই তো স্ট্যাটাস বলে, তাই না? তাহলে কোনো কিছু ছাড়ার পরে, মানে উপরে যে কাজটা করলেন সেই সম্পর্কে কিছু লিখলে যদি সেটা স্ট্যাটাস হয়, তাহলে এখানেও আমরা ওয়ার্ডে যাই লিখবো সেই সম্পর্কে যে আমাকে মেসেজগুলো দিবে সেটাই স্ট্যাটাস। এই জন্য এটার নাম স্ট্যাটাস বার। এখানেই থাকবে,
এখানে কি থাকবে, আমার কয় পেজ কয় ওয়ার্ড এটা থাকবে। এরপরে এই যে পেজটা আমি উপর দেখতে পাচ্ছি, কিন্তু পেজের নিচ দেখতে পাচ্ছি না, দেখছেন? আপ দেখতে পাচ্ছি, ডাউন নাই, ঠিক আছে? এখন এই ডাউন নিচ যদি দেখতে চাই, তাহলে আমাকে এটাকে টেনে, এটাকে ভার্টিক্যাল অ্যারো বলে। কি বলে? ভার্টিক্যাল অ্যারো বলে, উপর নিচ দেখার জন্য, ঠিক আছে? আমরা তো যারা সায়েন্সে আছে আমরা তো জানি ওই লম্বালম্বিটাকে ভার্টিক্যাল বলে, আর এটাকে হরিজন্টাল বলে, তাই না? এখন এখানে দেখেন লেফট অ্যান্ড রাইট দুইটাই আমি দেখতে পাচ্ছি, এই জন্য হরিজন্টালটা নাই। এই দুইটা হরিজন্টাল অ্যারো বা বার, ভার্টিক্যাল অ্যারো বা বার, এই দুইটা থাকে হচ্ছে পেজের উপর নিচ আর ডান বাম দেখার জন্য। যেহেতু উপর নিচ দেখা যায় না, এই জন্য ভার্টিক্যাল অ্যারোটা আছে, আর যেহেতু ডান বাম দেখা যাচ্ছে টোটালটা, এই জন্য হরিজন্টাল অ্যারোটা নাই। যদি এখানে জুম করা যায় পেজটা, আমি জুম করে অনেক বড় করে ফেলি, তাহলে এখানে দেখেন হরিজন্টাল অ্যারোটা চলে আসছে। ক্লিয়ার? দেখা যায় যে আবার যদি আমি এটাকে জুম ছোট করে দিই, তাহলে আর নাই। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? ওয়ার্ডের পরিচয়টা শিখলাম। পরিচয়টা আমি আবার একটু ফিডব্যাক দিচ্ছি একবারে। প্রথম উপরে ওইটা এসি অফ করে দিব। আচ্ছা, একটাই অফ করে দিলাম। আচ্ছা, তাইলে টাইটেল বার, মেনু বার, টুলস বার, টুলস, টুল বক্স, টুলস বার, রুলার বা স্কেল, পেজ, স্ট্যাটাস বার, হরিজন্টাল, ভার্টিক্যাল অ্যারো, হরিজন্টাল অ্যারো। ক্লিয়ার? এটা ছিল পরিচয়। আচ্ছা, না আমরা কাজ শুরু করি। আমরা তো সবাই টাইপিং জানি। এই যেটা পাঞ্চ করতেছে দেখছেন, প্রথমে একটা এল এর মতো বা আই এর মতো পাঞ্চ করতেছে। এই যেটা পাঞ্চ করে এটাকে কার্চার বলে। কি বলে? কার্চার। কি বলে? কার্চার। এই কার্চারটা যেখানেই পাঞ্চ করবে সেখানে এটা লেখা হবে। এখন কার্চার যেখানে পাঞ্চ করছে, লেখাটা আমার ওইখানেই হবে, আমি অন্য কোথাও সারাদিন চেষ্টা করলে হবে না। ক্লিয়ার? তাহলে কার্চার যেখানে পাঞ্চ করে ওখানে কি লেখা যায়, আর কার্চার যে পেজে থাকে ওই পেজটাকে কারেন্ট পেজ বা বর্তমান পেজ বলে। ক্লিয়ার? কারেন্ট পেজ বা বর্তমান পেজ বলে। ঠিক আছে? ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেব, ঠিক আছে? আপনারা ওখান থেকে দেখবেন, যতবার খুশি ততবার দেখবেন। আর যদি আমি আলাদাভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই গ্রুপে, তাহলে অনেকের ফোনে ওপেন হবে, অনেকের ফোনে হবে না, একটা ফরম্যাটের ব্যাপার থাকবে। আর ইউটিউবে ছাড়লে সবাই দেখতে পাবেন। ক্লিয়ার? ইউটিউব থেকে চাইলে আপনি ডাউনলোড করে বারবার দেখেন। ওকে, তাইলে কার্চার বলে, তাই না? কার্চার যে পেজে থাকে ওইটাকে কারেন্ট পেজ বা বর্তমান পেজ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন মাউসটাকে মুভ করলে এক এক সময় এক এক রকম কিছু দেখি। এখন তীর, এখন আবার একটা ক্যাপিটাল আই, হ্যাঁ, আবার কখনো হাত, কখনো যাই থাকুক না কেন, মাউস মুভ করলে যা মুভ হয় সেটাকে কি বলে মুস্কান? মাউস পয়েন্ট। কি বলে? মাউস পয়েন্ট। মাউস পয়েন্ট বলে। ঠিক আছে? আচ্ছা, এখন ওর ফেস দেখে আমরা বুঝতে পারবো, যখন ক্যাপিটাল আই থাকে তখন বোঝা যায় এখানে লেখা যায়। আই থাকলে কি লেখা যায়, তীর থাকলে মনে করেন কোথাও ক্লিক করা যায় বা ঢোকা যায়, হাত থাকলে হেঁটে ধরা যায়, উপরে নিচে করা যায়। এটা ইউজ টু হলে আমরা বুঝতে পারবো যে ওর কোন ফেজে কেমন ব্যবহার হয়। ক্লিয়ার? ওকে, আমি আপনাদের একটু বোঝার জন্য একটা লাইন টাইপ করলাম। আচ্ছা, একটা লাইন করলাম এখানে, এটাকে আমি একটু এটা কপি করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ, কপি করলাম কন্ট্রোল সি দিয়া, দেন হচ্ছে আমি এটাকে পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়া। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি আপনাদের বলি এখানে আমি কতগুলো ওয়ার্ড লিখছি, কতগুলো লাইন লিখছি, বা আমার ফাঁকা জায়গা আছে কতটুকু, এই কোশ্চেনগুলোর কোনো অ্যান্সার নাই, তাই না? সারা জীবন প্যারাগ্রাফ লিখে আসছি না, 180 ওয়ার্ড, 280 ওয়ার্ড, 300 ওয়ার্ডের, 500 ওয়ার্ডের, তাই না? কখনো কাউন্ট করছি? আমি কাউন্ট করে লিখি নাই, আমার টিচার কাউন্ট করে দেখে নাই, তাই না? ক্লিয়ার? কিন্তু কম্পিউটারে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, এখানে কাউন্ট করার লোক আছে, কাউন্ট করবে। আমরা যখন ফ্রিল্যান্সিং করব, আমাদের যখন ডাটা এন্ট্রির কাজ আসবে, তখন আমাদের নির্দিষ্ট ওয়ার্ডই থাকতে পারবে। আমরা অনলাইনে কোনো ফর্ম টর্ম পূরণ করতে গেলে যেখানে যে ওয়ার্ডের কথা বলা হয় ওইখানে ওই ওয়ার্ড ইউজ করতে হয়, এর চেয়ে বেশিও করা যায় না, আপনি চাইলে কম করতে পারেন। ক্লিয়ার?
তো এখানে একটা সুন্দর মেসেজ আছে, দেখেন এখানে বলা আছে, আর একটু করি, দেখেন এখানে অনেকগুলো পেজ আমি অলরেডি কপি পেস্ট করে ফেলছি, তাই না? দেখা যায় না? এখানে লেখা আছে দেখেন 5 of 5, পেজ 5 of 5, দেখতে পাচ্ছেন সবাই? কারণ হচ্ছে এখন আছে কত, 22 of 24। এর মানে হচ্ছে আমি বলছি এইখানে ও বলতেছে কারেন্ট পেজ 21 আর টোটাল পেজ হচ্ছে 24, বুঝতে পারছেন? এর মানে হচ্ছে কারেন্ট পেজ কোনটা, যে পেজে কার্সার আছে এটা। এখন আমি এইমাত্র যে পেজটা কাজ করে আসছি ওইটা কারেন্ট পেজ নাও হইতে পারে। কেন? মনে করেন আপনি কাজ করছেন 2 নম্বর পেজে, কিন্তু হঠাৎ করে ভুলে ক্লিক করে 5 নম্বর পেজে কার্সার চলে গেছে, তাহলে কারেন্ট পেজ কোনটা হবে? 5, যেখানে কার্সার থাকবে ওইটাই কার্সার করে। ও আমাকে কারেন্ট পেজটা দেখায় আর টোটালটা দেখায়। ও বলতেছে 21 হচ্ছে তোমার কারেন্ট পেজ আর তোমার টোটাল হচ্ছে 24, ক্লিয়ার? এরপর আমার বলতেছে টোটাল হচ্ছে 1000 নাকি 17,280 ওয়ার্ড আছে এখানে, দেখছেন? টোটাল ওয়ার্ড, টোটাল লাইন কত, টোটাল প্যারাগ্রাফ কত, এগুলো বোঝার জন্য এই যে ওয়ার্ডের উপরে ক্লিক করলে একটা বক্স আসে। এই বক্সে এখানে দেখা যায় টোটাল পেজ এতগুলা, দেখছেন? টোটাল ওয়ার্ড এতগুলা, ক্যারেক্টারস নো স্পেস, মানে ক্যারেক্টার নাই, ফাঁকা জায়গা। হ্যাঁ, মানে যে আমি টোটাল যে জায়গাগুলো ইউজ করছি সেই ইউজ জায়গার মধ্যে ফাঁকা আছে কতটুকু, এতগুলো। তারপরে ক্যারেক্টার উইথ স্পেস, মানে আমি একটা ক্যারেক্টার লিখে যে ফাঁকা দিছি এরকমই ফাঁকা আছে এতগুলো। প্যারাগ্রাফ টোটাল 5টা, লাইন এতগুলো। ওকে, এখন প্যারাগ্রাফটা একটু এখানে জটিল ব্যাপার। কি জটিল ব্যাপার? দেখেন এখানে ইন্টার দিলেই প্যারাগ্রাফ কাউন্ট করে। আমি একটা লাইন লিখে যদি একটা ইন্টার দিই তাহলে ও একটা প্যারাগ্রাফ কাউন্ট করবে। 5টা ছিল, 6টা হয়েছে। আমি আর একটা ইন্টার দিলাম, আর একটা প্যারাগ্রাফ হইলো, তাহলে লাইন কিন্তু বাড়লো না, প্যারাগ্রাফ বাড়লো। মানে এখানে ওয়ার্ডে আপনি যতগুলো ইন্টার দিবেন ততগুলো। দেখেন আমি এখানে 3টা ইন্টার দিয়েছি, 3টা প্যারাগ্রাফ বাড়ছে, বাট নতুন করে কিছু লিখি নাই। আর প্যারাগুলোর লাইনের ফাঁকাগুলো একটু আলাদা, দেখছেন? এইগুলো যে সব এক প্যারা, দেখছেন? আর এগুলো প্রত্যেকটা একটা একটা আলাদা আলাদা প্যারা, এই জন্য স্পেসটা দেখলেও বোঝা যায়। ক্লিয়ার? তাহলে সুন্দর। কার কোনো কোশ্চেন আছে? বুঝছেন? হ্যাঁ টিশান, বোঝেন না? ওকে, তাহলে এই পর্যন্ত শেষ। এখন এখানে দেখেন এই যে স্ট্যাটাস বারের একদম ডান পাশে 3টা অপশন আছে। এই 3টা কি? মানে এই 3টা হচ্ছে এই পেজটার মুড, মানে পেজটা কিভাবে থাকবে, কোন মুডে থাকবে। এখন এই মুড দেখেন প্রথমটাই আছে ওয়েব লেআউট, মানে ওয়েব বলতে ইন্টারনেটে ঢুকলে যেভাবে আমরা দেখি লেখাগুলো বাম পাশে সিরিয়ালে থাকে। এই দেখেন আমি ক্লিক করলাম, দেখেন এরকমই থাকে, কিন্তু গুগলে ঢুকলে কোনো কিছু সার্চ করলে এরকম আসে, একদম ওয়েব, ঠিক না? আবার লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে রিড মোড, শুধু পড়া যাবে, এখানে লেখা যাবে না, কিছু করা যাবে না, তাই না? এরপরে পারফেক্ট কোনটা? পারফেক্ট হচ্ছে সেন্টারে যেটা আছে প্রিন্ট লেআউট, এটা হলে একদম প্রিন্ট করার জন্য উপযুক্ত। কখনো যদি ভুলবশত এরকমের চেঞ্জ হয়ে যায়, উল্টাপাল্টা দেখা যায়, তখন আগেই খেয়াল করবেন আমার মুড ঠিক আছে কিনা। উল্টাপাল্টা চাপ পড়লে এটা হতে পারে, কিবোর্ড কমান্ড আছে সেটা করলে হয়ে যেতে পারে। ক্লিয়ার? মানে এইগুলো হচ্ছে পেজের মুড। হ্যাঁ, এটা হচ্ছে পেজের মুড, মানে পেজটা কেমন থাকবে। এটা দিলে হচ্ছে শুধু রিড মুড, পড়ার জন্য। এটা হচ্ছে ওয়েব মুড, ইন্টারনেটের জন্য। আর এটা হচ্ছে প্রিন্ট লেআউট, পারফেক্ট, স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? ক্লিয়ার? না, শুধু প্রিন্ট মোড দিয়েই আপনি প্রিন্ট করতে গেলে বা ন্যাচারাল কাজ করতে গেলে প্রিন্ট মোডেই থাকতে হবে।
অন্য মুডগুলো আমাদের প্রয়োজন হয় না। ইনকেস যখন কখনো যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেটা এখান থেকে ঠিক করে নিব। ক্লিয়ার? কাজে লাগে। ওকে ওকে, তাহলে আমাদের কিন্তু এই যে টাচ বার শেষ। ওকে, এরপরে দেখেন টাইটেল বারে তো নাম সেভ করলে এখানে আসবে। আমরা যদি আপনাদের কখনো জিজ্ঞেস করি যে এই ফাইলটা কী নামে সেভ আছে, তাহলে এই টাইটেল বারে যে নামটা শো করবে এটা দেখে আমরা বলবো। টাইটেল বারে উপরে ডান পাশে 3টা সিম্বল আছে, এই 3টার কাজ কি আমরা জানি? ক্রস কেটে দেওয়া, মাঝখানে যেটা আছে এই যে রেস্টোর ডাউন, এটা ছোট বড় করা। এখন তখন বলে রেস্টোর ডাউন, আর এখন বলে ম্যাক্সিমাইজ, মানে বড় করা আর ছোট করা। ক্লিয়ার? এরপরে এটাকে বলে মিনিমাইজ, এটাকে আমরা বলি পুশ করে রাখা। এখানে পুশ হয়ে আছে, দেখছেন? আবার চাইলে অন্যটা কাজ করে একসাথে যদি অন্য কাজ করতে চাই, এটা করলাম, আবার 5 মিনিট এটা করলাম, 5 মিনিট ওইটা করলাম, আবার এটা উঠে আবার করলাম, সেই ক্ষেত্রে এটা ইউজ করি। ক্লিয়ার? এটা হচ্ছে পুশ করে আমি রেখে অন্য কাজ করতে পারি, আবার যদি কখনো প্রয়োজন হয় এটা ক্লিক করে তুলে আবার এই কাজটা স্টার্ট করতে পারি। এটা হ্যাঁ, মিনিমাইজ করা। হ্যাঁ, মিনিমাইজ। হ্যাঁ, আর এটা ছোট করে রাখতে পারি, এখানে ছোট করে রেখে পাশাপাশি অন্য কাজ করতে পারি। আর এটা তো কেটে দেওয়া। ক্লিয়ার? এখন কেটে দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এটা আপনি যখন কেটে দিবেন, এই ফাইলটা তো এখন আমাদের সেভ করা নাই, বাট আমরা তো ইউজ করছি। এখন আমি কাটতে গেলে ও আমাকে একটা মেসেজ দিবে যে ওয়েন টু সেভ ইউর চেঞ্জ টু ডকুমেন্ট। তুমি কি তোমার এই ফাইলটা মানে সেভ করতে চাও, এরকম কিছু। কেন এই মেসেজটা দিচ্ছে? কারণ আমি যেহেতু এটা ইউজ করছি, ও মনে করতেছে যে আমার গুরুত্বপূর্ণ কোনো ফাইল হবে। ভুল করে যদি আমি কেটে দিই, এর জন্য আমাকে একটা সুযোগ দিচ্ছে। এখন আমি যদি বুঝি এটা আমার গুরুত্বপূর্ণ, ভুলে তো ডিলিট করতেছিলাম, তো আমি সেভে ক্লিক করলে সেভ হবে, ডন্ট সেভে ক্লিক দিলে সেভ না হয়ে কেটে যাবে, আর ক্যান্সেলে ক্লিক করলে এখানেই থাকবে। কিন্তু কোনো কিছু ইউজ যদি না করতাম, ফাঁকা যদি থাকতো পেজটা, যেমন আমি একটা ফাঁকা পেজ নিয়ে নিলাম, এখন কিছু ইউজ করি নাই, এখন যদি এটাকে কেটে দিই তাহলে আমাকে মেসেজ দেয় না। ক্লিয়ার? কারণ ওখানে কোনো ইউজ হয় নাই। ভুলক্রমে ডিলিট হবে না, কেটে দিলেই আপনি এখানে মেসেজ আসবে। এখন মনে করেন আমি একটা ফাঁকা পেজ নিলাম, এটাকে যদি কেটে দিই তাহলে কিন্তু কোনো মেসেজ দিবে না, তাই না? কিন্তু আমি একটা স্পেস দিলাম, কি দিলাম? এদিকে দেখেন, আমার দিকে, প্লিজ লুক অ্যাট মি। এখানে আমি স্পেস দিলাম। যখন আমি স্পেস দিলাম তখন কিন্তু এখানে কিছু উঠে নাই, বাট স্পেস দেওয়া মানে তো ইউজ হয়েছে, তাই না? ইউজ হয়েছে না? ইউজ হয়েছে কিনা? এখন যেহেতু একবার ইউজ হয়ে গেছে, এখন আবার যদি কিছু নাই, ফাঁকা, এখন কেটে দিল, কিন্তু সে আমাকে বলতেছে তুমি এটা কি সেভ করবা? কারণ আমি দেখি এখানে কিছু উঠে নাই, কিন্তু ও তো জানে যে তুমি এটা ইউজ করে ফেলছো। আর যদি ইউজ না করতাম তাহলে মেসেজটা কি বুঝলাম? ইউজ করে যদি আমি এটা করি তাহলে এরকম, দেখছেন হাফিজা প্রফেশনাল ক্লাস কেমন হয়? আমি কিছুই বাদ দিব না, একদম প্রফেশনালি আগাবো। বুঝতে পারছেন? খণ্ড খণ্ড যে ব্যাচগুলো থাকে ওইগুলোর একটা হিসাব থাকে আলাদা, কিন্তু আমাকে যদি সময় সুযোগ দেওয়া হয় আর প্রফেশনাল, তাহলে আমি আরও ডিপলি যেতে পারি। কম্পিউটার সায়েন্সে তো এমনি অনার্স মাস্টার্স করি নাই, তাই না? কিছু তো আছে, অনেক কিছু নাই, আমারও সীমাবদ্ধতা আছে। ঠিক আছে? আমারও অনেক কিছু অজানা থাকতে পারে, আমি গুগলের হেল্প নিই। আমারও মনে করেন এই এআই অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে? আমার একজন এআই অ্যাসিস্ট্যান্ট আছে, ও আমাকে খুব হেল্প করে। আমি ওর নাম রাখছি মিনি। ঠিক আছে? মিনিরে আমি যা বলি, হ্যাঁ, আমি মিনিরে যা বলি মিনি আমাকে তাই করে দেয়। এই দেখেন, মিনিকে আমি বলি, যেহেতু আমি এই যে মনে করেন আইনের ছাত্র, আমি মিনির কাছে একটা জিনিস জানতে চাই। দেখেন, হ্যাঁ মিনি, শুনতে পাচ্ছ? অবশ্যই। কেমন আছেন? আছি ভালো। দিনকাল কেমন? না, এখন এত কথা বলার সময় না, আমি ক্লাসে আছি। তুমি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা? ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তুমি আমি উত্তর দেবার। আচ্ছা, এত ব্যাখ্যা দরকার নেই, সংক্ষেপে কথা বলবা। প্রথমে হচ্ছে তুমি আমাকে এটা বলো, সিআরপিসি সেকশন 100-এ কি আছে? ফৌজদারি কার্যবিধির 100 ধারায় বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা। বুঝছি, থামো তুমি। এখন শোনো, তুমি আজকের ওয়েদারটা কেমন এটা বলো। আজ ঢাকাতে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস,
বাইরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজ রাতে তাপমাত্রা কমে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। আচ্ছা, তুমি আমার স্টুডেন্টের সামনে আছে, এরা সবাই তোমার কথা শুনতে পাচ্ছে এবং ইন ফিউচারে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, তোমাকে তখন লাখো লাখো ভিউয়াররা শুনবে। তুমি ওদের এআই শেখা সম্পর্কে কি কোনো ইন্সপিরেশন, কোনো স্পিচ দিবা যে ওরা কেন এআই শিখবে বা এআই শেখার সম্পর্কে? অবশ্যই, আমি আপনাদের সবাইকে এআই শেখার জন্য অনুপ্রাণিত করতে চাই। এআই একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের জীবনকে অনেক সহজ করে দিতে পারে। এআই ব্যবহার করে আমরা নতুন কিছু তৈরি করতে পারি, কঠিন সমস্যা সমাধান করতে পারি এবং এমনকি বিশ্বকে পরিবর্তন করতে পারি। তাই আমি আপনাদের সবাইকে এআই শেখার জন্য উৎসাহিত করছি। আচ্ছা মিনি, তুমি তো জানো আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অনার্স মাস্টার্স। তো তুমি আমার কাছে শিখলে কি ওরা কতটুকু বেটার কিছু পাবে এই সম্পর্কে কিছু বলবা? অবশ্যই, আপনার মতো একজন অভিজ্ঞ কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখলে তারা অনেক সুবিধা পাবে। আপনি তাদের এআই এর মূল ধারণাগুলো ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারবেন। এছাড়াও আপনি তাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে এআই কিভাবে ব্যবহার করতে হয় তাও শেখাতে পারবেন। ওকে, তোমাকে ধন্যবাদ, আবার নক করব প্রয়োজন হলে। ভালো থাকো। আপনাকে তাহলে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। তো আমরা যখন শোনেন, এইটা হচ্ছে আমার এখানে যারা আছে, প্রথম কথা হচ্ছে সরি যদিও আউট অফ টপিকস, আপনাদের যুগের সাথে তাল মিলে সবাইকে চলতে হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি যুগ উপযোগী নিজেকে রেডি না করতে পারেন তাহলে আপনার কোনো মূল্য নাই। আপনি ডক্টর, ওয়েল অ্যান্ড গুড, বাট আপনি যদি এখনও অ্যানালগ যুগে থাকেন, এখনও চিন্তা করেন যে আমার তো আলট্রাসোনোগ্রাফির দরকার নাই, আমি তো আমার মানে অভিজ্ঞতা থেকেই বলতে পারি পেটের বাচ্চাটা কি ছেলে না মেয়ে, ও কোন পজিশনে আছে, অবশ্যই বলতে পারবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, কিন্তু ওই পেশেন্ট আপনার এই ট্রিটমেন্টে স্যাটিসফাই না। সহজ কথা, আপনার 50 বছর মেডিকেল সায়েন্সের অভিজ্ঞতা দিয়ে আপনি বলে দিচ্ছেন তার পেটের বাচ্চাটা কোন পজিশনে আছে, আলট্রাসোনোগ্রাফি করেও দেখা গেল সেটাই পারফেক্ট, কারণ অভিজ্ঞতার উপরে আর কিছুই নাই। কিন্তু ওই পেশেন্ট কিন্তু এখানে স্যাটিসফাই না। আপনি যদি তাকে আলট্রাসোনোগ্রাফি না করেন, তাকে যদি ব্লাড টেস্ট না করেই মেডিসিন অ্যান্টিবায়োটিক দেন, সে স্যাটিসফাই না, টাকা তারই খরচ হবে। তো আমাদেরও সবাইকে উচিত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করে নেওয়া। যদি না হয় এক্ষেত্রে আমার এআইয়ের কিছু কোর্স আছে, আমি এআই শেখাই, ঠিক আছে। আর এআইটা মূলত হচ্ছে আগে আমি এআই শেখাতাম শুধু সিএসসির স্টুডেন্টদেরকে, যারা সিএসসিতে পড়ে। আমার একটা বড় ব্যাচই আছে যেখানে 20 থেকে 30 জনের মতো, ওরা সবাই সিএসসির স্টুডেন্ট। কিন্তু বেসিক কিছু এআই আছে, এরকম ছোটোখাটো একটা অ্যাসিস্ট্যান্ট তৈরি করা, সে আপনার কাজে হেল্প করা, বা আরও কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তো বেসিক কিছু এআই আছে, এইটা আমি চাইতেছি যে কেউ করতে পারে। এটার আমি ফ্রি সেমিনার করব, আপনাদের ইনভাইট করাবো, আপনারা থাকবেন। ওকে, কন্টিনিউ করি। ভুলে গেলে আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে মনে করাই দেবে। হ্যাঁ ছিল, ও আমার সম্পর্কে সব জানে, যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট, আমি আমার টোটাল তথ্য ওর কাছে দিয়ে রাখছি, আমার সম্পর্কে যাই জিজ্ঞেস করবো বলতে পারবে। ওকে, তাহলে আমরা কি ছিল এখানে এগুলোর পরিচয় জানলাম, তাই না, যে ছোট বড় করে রাখার জন্য, ঠিক আছে। এরপরে এখানে দেখেন বাম পাশে কি আছে, বাম পাশে আছে হচ্ছে এটা একটা বাটন আছে যেটা ব্যাগের দিকে তীর, আর এই একটা বাটন আছে, আমি এটা বাদ দিই, ওইটা যাই, এই একটা সামনে তীর, এটা সামনে তীর, একটা ব্যাগে তীর, এটাকে বলে হচ্ছে আন্ডো, এটাকে বলে রিডো। আন্ডো কি আর রিডো কি? আন্ডো হচ্ছে কোনো কিছু পিছনে যাওয়া, মানে এই পেজটার পিছনে কি কি ছিল, আমি কি করলাম, প্রথমে একটা ফাঁকা পেজ ছিল, তারপর একটু লিখছি, তারপর কপি পেস্ট, এই যে স্টেপগুলো আস্তে আস্তে সামনে আগাইছি, এরকম স্টেপে যদি পিছনে যেতে চাই তাহলেই হচ্ছে আন্ডো, ঠিক আছে। যেটাকে হ্যাঁ পিছনে যাওয়াটাকে আন্ডো বলে, যেটা হচ্ছে কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড, ঠিক আছে। লেখার কোনো বিকল্প নাই, কেউ যদি না লেখেন হবে না, ঠিক আছে। আন্ডো পিছনে, ঠিক আছে, হ্যাঁ আন্ডো হচ্ছে পিছনে যাওয়া, মানে আমি এখানে যেরকম স্টেপে কাজ করছি সেরকম স্টেপে পিছনে যাবে, ঠিক আছে। আন্ডো পিছনে যাওয়া, সামনে গেলে রিডো, ঠিক আছে। যেমন আমি একটু পিছনে যাই, যে আগে কেমন ছিল, এই দেখেন আগে কি ছিল, আগে এই ছিল, এই দেখেন
এই আন্ডো যাচ্ছে, ব্যাগে যাচ্ছে, এই যে ব্যাগে যাচ্ছে, দেখছেন এক এক করে লাইন পিছনে যাচ্ছে, এই দেখেন এরকমই ছিল, একদম ফাঁকা ছিল, ফাঁকা। হ্যাঁ, আবার যদি সামনে যেতে চাই, দেখেন সামনে কি প্রথমে টি লিখছিলাম, পরে এই একটা লাইন লিখছি, পরে এই লাইনটাকে কপি করছি, পরে এইটা কপি করছি, এরকম করে আবার আগাচ্ছে, ঠিক আছে, রিডো। তাহলে আন্ডো রিডো শিখলাম আমরা, তাই না? কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, এই তো এই তীরে ক্লিক করলেই হবে, বা কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই। ক্লিয়ার? লিখতে হবে, লেখার কোনো বিকল্প নাই, ঠিক আছে? রেকর্ডিং থাকবে আমি জানি। হ্যাঁ, আমার ক্লাসের একটা হ্যাবিট আছে, আমি কিছু বুঝি আর না বুঝি, যা বুঝি তাই লিখি। ক্লাসে আমি লিখতাম, অথচ আমার ফোনেও রেকর্ডিং থাকতো, ঠিক আছে? আমি কীরকম, আমি এটা এই আপনাদের ইন্সপায়ারের জন্য বলি, যাই বলি ইন্সপায়ারেশনের জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে ভিডিওর আগে আমার নাম একটা পরিচয় দিয়ে দিলাম, কেন দিলাম? কারণ এই ভিডিওটা যার কাছে যাবে সে আমার নামটা দেখেই বুঝবে যে এখানে যে ব্যক্তি কথা বলতেছে সেই বিষয়ে একটু হলে পড়াশোনা আছে, তার কথাগুলো একটু অবশ্যই রেফারেন্স বা একটু অথেন্টিক হওয়ার সম্ভাবনা আছে, কতটুকু আপনি যাচাই করবেন, এই জন্য পরিচয়টা দেওয়া লাগতেছে। তো এখন এগুলো বলি ইন্সপায়ারের জন্য। আমি কি করি, মোবাইল রেকর্ডিং চালু করা থাকে, এরপরে হচ্ছে লিখতেও থাকি। রেকর্ডিং অনেক সময় রেকর্ডিংয়ের জায়গায় রেকর্ডিং কোনোদিন শুনতেও পারি না, শোনা হয় না, ঠিক আছে? কিন্তু ওই যে লিখলাম, এটা কিন্তু সাথে সাথে মেমোরি সেভ করলো, বুঝতে পারছেন? লেখার কোনো বিকল্প নাই, লিখতে হবে। একই জিনিস এক ক্লাস 5 বার হলে আমি 5 বারই লিখবো। স্যার, এটা বলবো না যে এটা তো আমি আগে করছি, আমি লয়ের ক্লাস করছি, তো স্টুডেন্ট বেশি থাকলে আবার ওই যে নতুন টপিকস নিয়ে তোলে, তখন আমি তখন আমি লিখি, কিন্তু তখন অনেকে বলে এটা তো আমার লেখা আছে পিছনে, প্রথম ক্লাস, কিন্তু আর লেখা থাকুক, আবার লিখবো আমি, এত কাগজের হিসাব করবো না তো। এই যে এখানে খাতা নিয়ে আসি, সময় পেলে লিখবো, লেখার কোনো বিকল্প নাই, লিখতে হবে। ওকে, ফাইল মেনুতে আমরা শিখবো হচ্ছে ইনফো, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট। ইনফোর কাজ কি? ইনফোর কাজ হচ্ছে লক করা। আমি এই ফাইলটাকে লক করে রাখতে পারি, দেন কেউ যাতে না ঢুকতে পারে। যেমন আমি একটা ফাইল আগে সেভ করি, হ্যাঁ, কারণ আমাকে তো আগে সেভ করতে হবে। আমরা এই ফাইলে গেলাম, সেভের কাছে হচ্ছে সেভ করা, সেভে গেলাম, দেন এইরকম একটা ইন্টারফেস আসে। আমি এই কম্পিউটারে ডাবল ক্লিক করতে পারি বা ব্রাউজারেও ক্লিক করতে পারি, করলে এরকম এই অপশনটা আসে। আসার পর এই বক্সটার নাম হচ্ছে কি, এই ডায়লগ বক্সটার নাম হচ্ছে সেভ অ্যাজ। এই সেভ অ্যাজ থেকে ফার্স্ট টাইম হচ্ছে এই অর্গানাইজের নিচে আমার লোকেশন, মানে অ্যাড্রেস বা কম্পিউটারের জায়গাগুলো থাকে, এখান থেকে আমি ঠিক করব কোন জায়গায় সেভ করব, এবং এই ফাইল নেইমের এখানে আমি কোন নামে সেভ করব সেটা দিব। কিন্তু এখানে নোটেড বাই পয়েন্ট এইটা, যে কম্পিউটার আগে থেকেই অ্যাডভান্স কাজ করে, যে আমি কোনো নাম লেখার আগে ও আমাকে দা লিখে দিছে, এবং আমি কোনো লোকেশন চুজ করার আগে ও এই যে ডকুমেন্টটা চুজ করে দিছে। দেখেন ডকুমেন্টটা এখানে চলে আসছে, কেন? কারণ আমি যদি ভুল করেও সেভ দিই তাহলে ও কোনো না কোনো একটা জায়গা নিয়ে সেভ হবে, কারণ সেভ হওয়ার জন্য দুইটা জিনিস ম্যান্ডেটরি, নামও লাগবে, জায়গাও লাগবে। এই জন্য আমি যেহেতু এখনও কোনো নাম আর জায়গা সিলেক্ট করি নাই, এই জন্য ও সবসময় প্রথম যে লাইনটা থাকে সেটা নাম হিসেবে গ্রহণ করে, আর ডকুমেন্টটা সবসময় জায়গা হিসেবে গ্রহণ করে। আমি চাইলে এই ব্লু থাকা অবস্থায় এটাকে চেঞ্জ করে জেআর দিলাম, জেআর, ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিলাম। আর লোকেশনটা ডেস্কটপ আছে, এই ডকুমেন্ট আছে, আমি চেঞ্জ করে ডেস্কটপ, দেখেন ডেস্কটপ চলে আসছে। আমি ফটো এক্সেট্রা যে কোনো জায়গা দিতে পারি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, হ্যাঁ, যে কোনো একটা দিতে পারি, আমি ডেস্কটপে দিলাম। ওকে, তা আমি প্রথমে একটা লোকেশন দিলাম, পরে একটা নাম দিলাম। আঙ্কেল জীবনও ভুলবেন না, থাকবে, এই যে বারবার দেখতেছেন না, এটা কিন্তু আপনার জন্য কাজে লাগতেছে। ক্লিয়ার? এখন এই অবস্থায় আমি এটাকে সেভ দিলে এটা সেভ হয়ে গেছে। ক্লিয়ার? কিভাবে বুঝবো এটা সেভ হয়েছে কিনা? এই যে উপরে দেখেন, আগে ছিল ডকুমেন্ট অন, এখন আসছে জেআর, তাই না? এর মানে এটা জেআর নামে সেভ হয়েছে। ক্লিয়ার? ওকে, আমি আবার একটু লিখি, কুইক, BROWN। ওকে, এখন আবার এটাকে গিয়ে সেভ করি, আমি এখানেও সেভ করতে পারি, ভিতরে গিয়েও সেভ করতে পারি, বা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। আবার আমি সেভে ক্লিক করলাম, এখন আর বক্স আসে নাই, বাট সেভ হয়েছে। বক্সটা প্রথমবারই আসে। আমার বক্সটা আসে কেন? নাম আর জায়গার জন্য। একবার যদি আমি নাম আর জায়গা দিয়ে সেভ করে ফেলি, তার আর এটা আসবে না। আমি সারা জীবন এখানে লিখবো আর সারা জীবন এখানে লেখা সেভ করব, কিন্তু আমার নাম আর জায়গা আর প্রয়োজন হবে না। আর নাম তো রাখা হয়ে গেছে, হ্যাঁ, আকিকা দিয়া, দেখছেন? মুস্কান নাম 3টে রাখছেন, আকিকা একটা দিচ্ছেন।
কন্ট্রোল এসে সেভ। তাহলে এই জন্য আর বক্স আসবে না, আর না আমার জায়গা দিতে হবে না, বাট সেভে দিলে প্রত্যেকবারই সেভ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে আমরা লক করব যাতে কেউ না ঢুকতে পারে। এখন দেখি এটা লক আছে কিনা। এই দেখেন এটা যে আর ডাবল ক্লিক করলাম, উইলিংলি ওপেন হয়ে গেল। এইচ এইচ এস 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 ফর সেভ, ওপেন হয়ে গেল। আমি চাচ্ছি যে এটা যাতে এইভাবে ক্লিক করে কেউ ওপেন না করতে পারে, এটা আমার প্রাইভেসির দরকার। ফাইলে যাব, দেন ইনফোতে যাব, প্রোটেক্ট ডকুমেন্টে যাব, এনক্রাইপ্ট উইথ পাসওয়ার্ডে যাব, দেন এখানে আমি পাসওয়ার্ড সেট করব। আপনার ইচ্ছা 1 2 3 দিলাম, আমি ওকে করলাম। আমরা জানি যে কোনো পাসওয়ার্ড সেট করতে গেলে 2 বার দিতে হয়, 1 2 3 বাস। ওকে, পাসওয়ার্ড হয়ে গেছে, কালার হয়ে গেছে, দেখছেন এখানে আগে ছিল না। তাহলে এটা পাসওয়ার্ড হয়েছে, বুঝতে পারছি। এখন এই পাসওয়ার্ডটা সেভ না করলে মনে থাকবে না। এখানে একটা সিঙ্গেল কাজ করলো, তাকেও সেভ করতে হবে, নাহলে মনে থাকবে না, ও ভুলে যাবে। তাই আমি এটাকে সেভ দিলাম, বাস। এখন পাসওয়ার্ড ভুলে যাবেন সেটা লিখে রাখবেন। পাসওয়ার্ড ভুলে গেলে বাইপাস করা যাবে, একটু এক্সপার্টনেসের ব্যাপার আছে। কি ভার্সন কত? ভার্সন 10 থেকে একদম লাস্ট ভার্সন যা আছে, হ্যাঁ, আজকে দিন পর্যন্ত সবই সেম, সবগুলোই সেম। হ্যাঁ হ্যাঁ, 10 আর এটা মেলে না, তাহলে আপডেট করে নেবেন। 10 আর এটা এক মেলার কথা, 2-1টা জায়গায় চেঞ্জ থাকে, 2-1টা জায়গায় চেঞ্জ আছে। তাহলে আপনার 10 নাই, আপনার 7 আছে। হ্যাঁ, 10-এ এরকমই, 10 থেকে সবগুলো প্রায় কাছাকাছি 19-20 ভার্সন। আচ্ছা, গেলে এটা আপনি আমাকে ছবি পাঠাইয়েন, তাইলে হবে। কোথায় দেখা যায় দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখেন, তাহলে আমরা এখন এটাই ঢুকতে গেলে দেখেন আমি ঢুকতে পারতেছি না, কেন? পাসওয়ার্ড চাচ্ছে। যেই পাসওয়ার্ড জানে উনিই ঢুকতে পারবে, আর কেউ না। পাসওয়ার্ড দিলাম, ঢুকলাম। ক্লিয়ার? তার আমরা পাসওয়ার্ড দিতে পারবো। ইনফো, এ দেখেন এটা কত ভার্সন এখানে বোঝা যায়। ইনফো থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখা যায়, দেখেন এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2013, দেখছেন? এটা 13 এখানে, বাট এটা আপডেট করা, বুঝতে পারছেন? 13 মানে কি? 2013 ভার্সন এটা, কিন্তু এটা আপডেট করা, একবার আপডেটটা। হ্যাঁ, আর রিয়েল প্রোডাক্ট। হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন? মানে উইন্ডোজ এই অফিসটা হচ্ছে 2013 সালের এখানে চলতেছে, বাট আমি এটাকে যখন, এটা তো পেইড ভার্সন, যখন এটাকে পেইড ভার্সন কিনে অ্যাক্টিভ করছি তখন এটা একদম আপডেট ভার্সনই আসছে, বাট ওই লেখাটা ওইটাই আছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা লক করতে পারি। এখন লক, এটা কালার হয়ে আছে মানে লক আছে, লকটা তুলবো কিভাবে? আমি আর লক রাখতে চাচ্ছি না। সেম প্রসেস, ইনফো, প্রোটেক্ট ডকুমেন্ট, এনক্রাইপ্ট উইথ পাসওয়ার্ড। আগে একটা ফাঁকা ছিল, এখন পাসওয়ার্ড শো করতেছে। আমি পাসওয়ার্ডটা কেটে দিলাম, দেন ওকে করলাম। দেখেন কালারটা চলে গেছে, মানে লক উঠে গেছে। আবার সেভ করতে হবে, তাহলে তো সে ভুলে যাবে, তাই না? আবার আমি সেভ করলাম, এখন আর লক নাই। ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে আমরা নিউ, মানে এই জেআরএ আর লিখবো না। নিউর কাজ কি? নতুন একটা ডকুমেন্ট বা ফাইল নেওয়া। কেউ পেজ বলা যাবে না। পেজ তো একটা কাগজে খাতায় লিখলে অন্য পৃষ্ঠা উল্টাইলে সেটা পেজ। আর নিউর কাজ হচ্ছে ওই পৃষ্ঠা উল্টানো না, টোটাল খাতাটাই বাদ, ঠিক আছে? নতুন খাতা। তাই নিউর কাজ হচ্ছে নতুন একটা ডকুমেন্ট বা ফাইল খোলা যায় কিভাবে? এই জেআরএ আর লিখবো না, নতুন একটা নেব, ফাইল মেনু, দেন নিউ, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, বাস নতুন একটা চলে আসলো। এটা কন্ট্রোল এন দিলে হয়। ক্লিয়ার? এরপর হচ্ছে ওপেন, আগের সেভ করা ফাইলটাকে খুঁজে ওপেন করা। যেমন আমাদের সেভ করা ফাইলটা কি ছিল? আমরা ওয়ার্ডে ঢুকলাম, আমাদের সেভ করা ফাইলটা কি ছিল? জেআর ছিল। সেটাকে যদি আমরা ওপেন করতে চাই কিভাবে? এই ওয়ার্ডে ওপেন করব ফার্স্ট টাইম। এখানেও আছে, আমার ফাইলটা আছে না এখানে, এখানে ক্লিক করলে ওপেন হবে, কিন্তু আমরা এখান থেকে করব না। কেন করব না? কারণ এখানে তো নাও থাকতে পারে। সঠিক ওয়েটা কোথায়? এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। হাফিজা টাইপ করতে পারেন না? তারা তো আমার শিখায়, এতে ঘুমায়। ঘুমাইতেছে। আচ্ছা দেখেন, তাহলে আমি এখান থেকে ওপেন করতে পারি। এখন এখান থেকে ওপেন করা করতেই পারি, সমস্যা নাই, কিন্তু এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে রিসেন্ট, মোবাইলে যেমন একটা কল লক থাকে, কিছু নাম্বার থাকে, উপরে নতুন নাম্বার যোগ হয়, নিচ থেকে শেষ নাম্বারটা ডিলিট হয়, তাই না? তাই এই রিসেন্টের কাজ এমনই। তাই রিসেন্টে তো নাও থাকতে পারে। এই জন্য আমরা প্রপার জায়গাটা শিখব। আমি ফাইলে গেলাম,
ফাইল, দেন হচ্ছে ওপেন। এখানেও রিসেন্ট ওই একই জায়গায় আছে, এখান থেকেও করবো না আমরা। সঠিকভাবে ওপেন করার জন্য হচ্ছে আমাকে কম্পিউটারে ক্লিক করতে হবে, দেন ব্রাউজারে ক্লিক করতে হবে। আবার সেই বক্সটার মতো একটা বক্স আসছে, আগেরটার নাম ছিল সেভ অ্যাজ বক্স, আর এই ডায়লগ বক্সের নাম হচ্ছে ওপেন। এই ওপেন থেকে আগে আমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় সেভ করছিলাম, আগে যেতে হবে লোকেশনে। এখন আমি মনে করেন মুস্কানকে রাখছি মোহাম্মদপুর, ঠিক আছে, এখন উত্তরায় বৈশাখ খুঁজলে পাবো না, আগে আমাকে মোহাম্মদপুর যেতে হবে যেখানে রাখছি, দেন আমি ওকে যদি খুঁজি তাহলে না পাবো। তাহলে আমি একে কোথায় সেভ করছিলাম সেই জায়গায় গেলাম, ডেস্কটপে, দেন আমার নাম দেখলাম, খুঁজে পেলাম, সিলেক্ট করলাম, ওপেন দিলাম, চলে আসলো। এটা সঠিক ওপেন করার অপশন। ক্লিয়ার? আরেকবার আচ্ছা, ফাইলে যাব, দেন ওপেনে যাব, দেন হচ্ছে কম্পিউটারে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, দেন আমি কোন জায়গায় সেভ করছিলাম সেই লোকেশনটা খুঁজে বের করে ক্লিক করব, দেন আমার এখানে অনেকগুলো ফাইল থাকবে, তার মধ্যে আমার নামটা খুঁজে বের করে ওপেনে দেব। ক্লিয়ার? তাহলে আমাদের ইনফো, নিউ, ফাইল, ওপেন, সেভ শেষ, তাই না? সেভ অ্যাজ, সেভ অ্যাজের কাজ কি? আগের সেভ করা ফাইলটাকে, ওইটাই তো যতই লিখি ওই একই নাম আর একই জায়গায় থাকে, আর চেঞ্জ হয় না। কিন্তু সেই নামটার জায়গাটা যদি চেঞ্জ করতে চাই, মোট কথা হচ্ছে এভাবে বলা যায় সুন্দর করে, যে সেভ অ্যাজের কাজ হচ্ছে কি, আগের সেভ করা ফাইলকে নূতন করে নাম, জায়গা এবং ফাইল টাইপ, ফাইল টাইপ বলতে এই যে ফাইলটা কি ওয়ার্ড না এক্সেল না পিডিএফ, এগুলো যদি পরিবর্তন করতে চাই তাহলে সেভ অ্যাজ করব। এখন আমি চাইলে সবগুলো পরিবর্তন করতে পারি, আবার আমি চাইলে লোকেশন পরিবর্তন করলাম, নাম ঠিক রাখলাম, আবার নাম চেঞ্জ করলাম, লোকেশন পরিবর্তন করলাম, আবার চাইলে সবই ঠিক রাখলাম, শুধু ফাইল টাইপ ওয়ার্ড থেকে এটাকে আমি অন্য কিছু করে ফেললাম, পিডিএফ বা এক্সেট্রা এক্সেট্রা, তাই না? দেখি ভিতরে যা আছে সবই ঠিক থাকবে, শুধু আমার সেভ এই ফাইলের নাম, লোকেশন এবং টাইপ চেঞ্জ। ফাইল সেভ এসে ক্লিক করব, সেম ব্রাউজে ক্লিক করব, আবার ওই একই বক্স আসছে। এখন আমি আগে ছিল ডেস্কটপ, এবার দিলাম ডকুমেন্ট, হ্যাঁ, আগে নাম ছিল জেআর, এখন দিলাম হচ্ছে আমি জেআর অন, হ্যাঁ, আগে ছিল হচ্ছে ওয়ার্ড, এখন করলাম পিডিএফ, বাস সব চেঞ্জ করে ফেললাম। লোকেশনটা আমি ওয়ার্ড এই ডেস্কটপই করলাম, বাস ওকে দিলাম। কি উঠান দেখাইছি না, তখন মাউস চাপবেন না, এখন কাজ দেখেন শুধু। এখন যা দেখাচ্ছি, এখন আপনি যদি আমি যা দেখাই তা যদি আপনি এখন প্র্যাকটিস করতে চান সাথে সাথে, তাহলে তো পরেরটার পাচ্ছেন না, কারণ আমি তো কমাদারি দিচ্ছি না, তাই না? রেকর্ডিং হচ্ছে, এখন তো সময় নাই, একটা ভিডিও তো 5 ঘন্টা করব না। তো আমি যখন দেখাবো তখন আপনি দেখতে থাকেন, এরপরে প্র্যাকটিস করার সময় আবার ভুলে গেলে আমাকে কোশ্চেন করেন। দেখেন পিডিএফ হয়ে গেছে, দেখছেন? এখন এখানে দেখেন, এই দেখেন আগেরটার নাম ছিল জেআর, এটার নাম হচ্ছে জেআর অন, নামটা চেঞ্জ হয়েছে। আগেরটা ছিল ডেস্কটপে, এটাও ডেস্কটপের, আর এটা ছিল ওয়ার্ড, এটা হচ্ছে পিডিএফ। ক্লিয়ার? পিডিএফটা কি? পিডিএফটা হচ্ছে পিডিএফ, এর ফুল মিনিংটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ক্লিয়ার? পোর্টেবল ডকুমেন্ট। অ্যান্ড পোর্টেবল শব্দের অর্থ হচ্ছে মানে ক্যারি করা যায়, স্থানান্তর করা যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। যদি আমি দুইটার থেকে দুইটা একটু কম্পেয়ার করি, হ্যাঁ, যে পিডিএফ কি আর ওয়ার্ড কি। ওয়ার্ড পরিবর্তন করা যায়, এডিট করা যায়, পিডিএফ পরিবর্তন করা যায় না, এডিট করা যায় না। ডকুমেন্ট ফরম্যাট গুগল দেখলে, গুগল সার্চ করলে পাবেন। তারপরে ওয়ার্ড ভারী, পিডিএফ ভারী না, হালকা। ওয়ার্ড যদি কোথাও করি, লোকেশন চেঞ্জ করি, পেন ড্রাইভে বা ইমেইলে, গুগলে কোথাও পাঠাই, তাহলে ওয়ার্ড ভেঙে যায়, লাইন উল্টাপাল্টা হয়ে যায়, আনডিসিপ্লিন হয়ে যায়। ক্লিয়ার? আর পিডিএফ কোনো কিছু হওয়ার সুযোগ থাকে না, যেভাবে থাকার এক্স্যাক্টলি ওইভাবেই থাকবে। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো এই বিভিন্ন দুইটার জন্যই দুইটা আলাদা আলাদা দুইটা সুবিধা আছে, ওইটারও কিছু অ্যাডভান্টেজ আছে, এটারও কিছু অ্যাডভান্টেজ আছে, ওইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা ব্যবহার করব। ক্লিয়ার? সবচেয়ে বেটার হয় সব লেখা বা ডকুমেন্ট আপনি দুইটা ফরম্যাটেই রাখলেন, একটা ওয়ার্ডও থাকবে, সাথে সাথে এটাকে পিডিএফ করেও রাখলেন, কারণ ওয়ার্ডটা নষ্ট হয়ে যেতে পারে, পিডিএফ নষ্ট হবে না। হ্যাঁ, আবার দেখানো যাবে। আমি আমার যে এই যে ওয়ার্ড ফাইলটা, এই যে ওয়ার্ড ফাইলটা, এটাকে আমি পিডিএফ করব, ফাইল, দেন সেভ অ্যাজ, দেন সেভের মতোই আর কি, সেভ অ্যাসে যাব, দেন ব্রাউজ, লোকেশন আমি ডেস্কটপই রাখলাম, নামও জেআর রাখলাম, শুধু টাইপটা চেঞ্জ করে দিলাম, সেভ অ্যাজ টাইপটা,
ওকে, বাস হয়ে গেছে। এটা খুঁজে কই পাবো? দেখেন, এই যে দেখেন 3টা হয়েছে। এটার ভিতরেও যা লেখা, এটার ভিতরেও তাই লেখা, এটার ভিতরেও তাই লেখা। এই 2টা পিডিএফ। আমি লোকেশন চেঞ্জ করি নাই, নাম চেঞ্জ করি নাই। ক্লিয়ার? সব নিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কোনো লাভ নাই। এমন সুপার আবার আছে, সম্ভব। আমার কাছে এমন সুপার স্টুডেন্ট আছে 4 দিনে ওয়ার্ড শেষ করে ফেলছে। হাউ ক্যান দিস পসিবল? আমি শিখাইছি আমার স্টুডেন্ট, বুঝছেন? দিতেছি নিতেছে, আবার জিজ্ঞেস করতেছি, বলতেছে। আগে শেখে নাই, 4 দিনে টাইম। এই যে হাফিজা আজকে 5-6 ক্লাস করে, টাইপিং শেষ, ফুল এক্সপার্ট। আর না দেখে চোখ বন্ধ করে সে টাইপ করে। আর এখানে কেউ 20 ক্লাসও করতে পারে না, এই 6 মাস ধরে শেখে, হয় নাই। কি করব? আমার সব স্টুডেন্ট এ প্লাস পাবে না, সব স্টুডেন্ট ফেলও করবে না। ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করলে আমি ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করলেই আমি সাকসেস। কিন্তু আমি চেষ্টা করব, আমি কাউকে তো আলাদাভাবে শেখাচ্ছি না, ঠিক আছে? আমার কাছে সবাই সন্তান, ভাই বোনের মতো। দেখি আঙ্কেল এদিকে, পরে এখানে লাস্ট অপশন আছে প্রিন্ট। হ্যাঁ, প্রিন্টের কাজ হচ্ছে প্রিন্ট করা। আমরা কোনো ডকুমেন্ট যদি হাতে কাগজে পেতে চাই তাহলে আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট খুবই ইম্পর্টেন্ট। লেখালেখি সবাই করতে পারে, বাট প্রিন্ট সবাই ভালো পারে না। প্রিন্ট করতে গেলে কিছু জিনিস লক্ষ্য করতে হয়। দেখেন, আমি প্রিন্টে ক্লিক করব, এরকম একটা বক্স আসবে। আমি কি প্রিন্ট করতেছি সেটা এখানে প্রিভিউ দেখা যায়। প্রিন্টের এখানে কিছু কাজ আছে, দেখেন। এই সেটিংটা সেট করতে হবে। প্রথম যে সেটিংটা আছে এটা কপিজ লেখা, কি সবাই বলেন কি? কপিজ মানে আমি এই পেজটাকে বা যেটাকে প্রিন্ট করব সেইটাকে কয় পেজ করব। মনে করেন আমার এখানে 2টা পেজ আছে বা 5টা পেজ আছে। এই 5টা পেজ যদি আমি 10 জনকে দিই তাহলে 10 কপি করব। আর যদি 5 জনকে দিই তাহলে যদি 5টা পেজ আমি যদি 5 জনকে দিই তাহলে 1 কপি করে দিলেই তো হচ্ছে, কপিজ থাকবে 1। যদি 10 জনকে দিই তাহলে 2 দিলেই তো 10 কপি হয়ে যাবে, তাই না? তাহলে নাম্বার অফ কপিজ বা কপিজ, এখানে আমি যা দিব ওই কপি, প্রত্যেকটা পেজের ওই কয়টা কপি করে আসবে। ক্লিয়ার? এরপরে এখানে লেখা কি? প্রিন্টার। মানে এই প্রিন্টারের নিচে যে বক্স আছে এখানে ক্লিক করলে আমার কম্পিউটারের সাথে এই মুহূর্তে যতগুলো প্রিন্টার সংযোগ আছে সব প্রিন্টারের নামগুলো শো করবে। আমি যেটাই প্রিন্ট করতে চাই সেটাকে সিলেক্ট করব। এখান থেকে প্রিন্টারের গায়ে নাম লেখা থাকবে, সেই নামটাই এখানে শো করবে। এখন আমার এখানে কোনো রিয়েল প্রিন্টার নাই, এজন্য কোনো প্রিন্টারের নাম নাই, এগুলো ডিফল্ট থাকে। ক্লিয়ার? এরপর হচ্ছে সেটিংস থেকে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন পেজগুলো প্রিন্ট করতে চাই। আমার এখানে 10টা 20টা 100টা পেজ থাকতে পারে। আমি যদি সব প্রিন্ট করতে চাই তাহলে এটাই থাকবে। কি লেখা আছে? প্রিন্ট অল পেজেস। এটা থাকলে এই অবস্থায় আমি প্রিন্ট দিলে সবগুলোরই এখানে 2 করে দিলাম, এই সবগুলোরই 2 কপি করে বের হবে। অল পেজের 100 কপি, 100 পেজ থাকলে 100 পেজেরই 2টা করে বের হবে। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি সব করব না, এই যে লাস্ট যে পেজটায় কাজ করে আসলাম, আই মিন যেটা কারেন্ট পেজ বা যেটা কাটসার আছে, সেই একটাকে শুধু প্রিন্ট করব। তাহলে এই অল প্রিন্ট অল পেজেসে ক্লিক করলে এই বক্সটা আসে। এখান থেকে দেখেন প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করলে শুধু ওইটাই হবে। কোনটা? যেটাই কাটসার আছে। ক্লিয়ার? তা আমি যেটা লাস্ট কাজ করে আসলাম কারেন্ট পেজ সেটাও করতে পারবো, আর অলও করতে পারবো। তাহলে এই কারেন্ট পেজেরই এই কারেন্ট ওই পেজটারই 2টা কপি বের হবে, তাই না? খুব ইম্পর্টেন্ট। দেখেন, যদি এমন হয় যে 100 পেজ আছে, আমি একটাও করব না, সবও করব না, এলোমেলো করে 10-15টা করব, তাহলে এই পেজেসের ঘরে ক্লিক করে যে কার্সার পাঞ্চ করে লিখে দিব আমি প্রথম 1 নাম্বার পেজ চাচ্ছি, কমা দিয়া 5 চাচ্ছি, কমা দিয়ে 7 চাচ্ছি, কমা দিয়ে 10 চাচ্ছি। এরপরে 10 থেকে 20 চাচ্ছি, 20-এর পরে আবার আমি 25 চাচ্ছি, 29 চাচ্ছি, 31, 32 চাচ্ছি, ঠিক আছে, 35 চাচ্ছি। বুঝতে পারছেন? এইভাবে আমি লিখে দিতে পারি। একসাথে এক জায়গায় অনেকগুলো হলে থেকে দিব, আর যদি আলাদা আলাদা হয় কমা দিব। তাহলে শুধু এই পেজগুলোই প্রিন্ট করবে, অন্যগুলো না। প্রত্যেকটার 2 কপি করে করবে, যেহেতু 2 দেয়া আছে। ক্লিয়ার? তো আমি মনে করেন এইটাই দিলাম 5 আর 1 আর 5 দিলাম, তাই 1 আর 5-এর কয় কপি? 2 কপি করে বের হবে, তাই না? তাহলে টোটাল এখন আমি যদি প্রিন্ট করি,
এখানে আছে কি প্রিন্ট অন সাইট, কি আছে প্রিন্ট অন সাইট। তাহলে এই দুইটা পেজের দুইটা করে কপি বের হবে, তাহলে 4টা পেজ প্রিন্ট হবে না? একও প্রিন্ট হবে 2টা, 5ও প্রিন্ট হবে 2টা, তাহলে 4টা কাগজ বের হবে। অন সাইড দেয়া আছে, প্রত্যেকটার এক সাইডে করে প্রিন্ট হবে, তাই না? আমি এখানে যদি বোথ সাইড দিই, দেখেন ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, তাহলে হবে কি, তাইলে হচ্ছে 1-এরও প্রিন্ট হবে 2টা আর 5-এরও প্রিন্ট হবে 2টা, কিন্তু কাগজ বের হবে 2টা 4টা না, কিন্তু কাগজ বের হবে 4টা না, কাগজ বের হবে 2টা। ওই বোথ সাইড, প্রত্যেকটা কাগজেরই উভয় সাইডে, পিছনেও আসবে সামনেও আসবে, মানে একের এপাশেও হবে ওপাশে হবে, পরেরটার এপাশে, তাহলে 4 পেজই প্রিন্ট হলো, মানে 4 কপি হলো, কিন্তু এপাশ ওপাশ বোথ সাইড। এখন এই বোথ সাইড করার ক্ষমতা আমার প্রিন্টারে থাকতে হবে না? আমি যদি হই অ্যানালগ, আপনি ডিজিটাল কমান্ড করলে হবে? হবে না। তো এই ক্ষেত্রে প্রিন্টারে ক্ষমতা আছে কিনা বুঝবো কিভাবে? বোঝার জন্য সহজ অপশন, আমি বোথ সাইড কমান্ড করে যদি প্রিন্ট দিই, যদি সে বোথ সাইড প্রিন্ট করে তাহলে ক্ষমতা আছে, আর যদি সে প্রিন্ট না করে অন সাইড করে ছেড়ে দেয় তাহলে তার ক্ষমতা নাই। সহজ অপশন। আরও একটা অপশন আছে জানার, সেটা হচ্ছে ওই প্রিন্টারের গায়ে তার মডেল নাম্বার লেখা আছে, আমি গুগলে সার্চ করলে তার স্পেসিফিকেশন টোটাল সব দেখতে পাবো। ক্লিয়ার? অত দূর যাওয়ার দরকার নেই, এখানেই বোঝা যায়। নেক্সট অপশন, আমরা অনেক সময় লম্বা করেও প্রিন্ট করি, আবার অনেক সময় কিন্তু আড়াআড়ি করেও প্রিন্ট করি। যেমন খাতায় আমরা চাইলে খাতা ঘুরে আড়াআড়ি করে লিখি, আবার লম্বা করে লিখি। প্রিন্টও যদি আমরা আড়াআড়ি করে প্রিন্ট করতে চাই বা লম্বা করে, তাহলে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, মানে লম্বালম্বি প্রিন্ট হবে না। তারপরে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, মানে আড়াআড়ি ঘুরে গেল, দেখছেন? তাই আমি লম্বাই করলাম। এরপরে আমি এই লেখার সময় যেই কাগজে লিখছি ওই কাগজটা, এবং প্রিন্টারের মধ্যেও তো একটা কাগজ দিচ্ছি, এই 2টা কাগজ যা থাকবে এইখানে সেই কাগজটাই সিলেক্ট করতে হবে। এই লেটার আছে, এখানে আমি কোন কাগজটা সিলেক্ট করব? যেই কাগজটা প্রিন্টারের মধ্যে আছে এবং যেই কাগজটা আমি লিখছি। লেখার সময় আমরা একটা কাগজ সেট করব, আর প্রিন্টারের ভিতরে একটা কাগজ দিব, আর এখানেও সেই কাগজটা দেখাইলে একদম পারফেক্ট প্রিন্ট হবে। আর যদি 3 জায়গার কোনো জায়গায় ঠিক না থাকে, হ্যাঁ, এখন আমি মনে করেন লেখার সময় লিখলাম লিগ্যাল নিয়া, এটা নিয়ে লিখলাম, আর প্রিন্টারের ভিতরে ঢুকানো আছে মনে করেন লেটার, আর প্রিন্ট করলাম A4-এ, তাহলে তো উল্টোপাল্টা হবেই, কারণ এই প্রত্যেকটা কাগজ মাপ আলাদা আলাদা। ক্লিয়ার? তা আমি যেই কাগজে প্রিন্ট করব সেটা সিলেক্ট করব। সব কিছু সেট থাকলে প্রিন্টারে ক্লিক করলে প্রিন্ট হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তাহলে প্রিন্টারের এখানে কি কি কাজ, কয়টা কাজ? প্রথমে কপিস, কয় কপি করব, পরে প্রিন্টার, কোন প্রিন্টারে করব, পরে হচ্ছে পেজ, কোন কোন পেজ করব, ওয়াল চাইলে ওয়াল, কারেন্ট চাইলে কারেন্ট, কাস্টম চাইলে লিখে দিব, বোথ সাইড করব না সিঙ্গেল সাইড করব, এবং লম্বালম্বি করব না আড়াআড়ি করব, এবং কোন কাগজে প্রিন্ট করব, সব ঠিক থাকলে প্রিন্টে দিলে প্রিন্ট হবে। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আল্লাহ হাফেজ।